দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমি জানি যে এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে হাঁটু কোমর ব্যথায় ভুগছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছেন, দ্বারস্থ হয়েছেন নানান ডাক্তারের কাছে, কিন্তু কোনো সলিউশন নেই। আমি তাদেরকে একটু বলতে চাই আজকে একটু ভিন্ন আঙ্গিকে হাঁটু এবং কোমর ব্যথা চিকিৎসা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আধুনিক কি চিকিৎসা আছে। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক কে আছেন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খন্দকার, যিনি সহকারী অধ্যাপক ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, নিয়ে যাচ্ছি অতিথির কাছে, কিন্তু বলে যাই খুব সংক্ষেপে একটু বলি যে আপনার যদি হাঁটু কোমর ব্যথা রিলেটেড অনেক দিনের ব্যথা বা এই ধরনের কোনো কিছু আমাদের অতিথির কাছে শেয়ার করা থাকে বা আমাদের কাছে পরামর্শ নেওয়ার থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, সেজন্য বারবার বলছিলাম যে অনেকেই আছেন যারা হাঁটু এবং কোমর ব্যথায় ভুগছেন, এবং আমরা আজকে এই বিষয়টি একটু সলিউশন দেওয়ার চেষ্টা করব। আপনাকে পেয়ে গেছি, একটু আসতে চাই যে হাঁটু ব্যথার আসলে কারণগুলো কি থাকে? হাঁটু ব্যথার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে আমাদের দেশে অথবা বিশ্বব্যাপী হাঁটু ব্যথার সবচেয়ে কমন যে কারণগুলো ওভার ইউজের কারণে হতে পারে, অথবা ধরেন আজকের দিনে যেটা হচ্ছে মানুষের অ্যাক্টিভিটিটা অনেক কমে গেছে, হ্যাঁ, ওভারওয়েট, তারপর ওবেসিটি, তারপর ধরেন আবার যদি আমরা দুইটা গ্রুপে ভাগ করে থাকি, একটা হচ্ছে ইয়াং গ্রুপ লাইক 40-এর আগে এবং কি 40-এর পরে। তো প্রাইমারি যে হাঁটু ব্যথার প্রাথমিক কারণগুলোর মধ্যে 40-এর আগে সাধারণত মোস্ট কমন কারণ হচ্ছে আঘাতজনিত কারণ। আচ্ছা, আর 40-এর পরে যে কারণগুলো হয়, আমরা জানি যে 40 বছরের পরে আমাদের শরীরের একটা স্বাভাবিক ধরন আছে, হাড় ক্ষয়ের কারণেও এই হাঁটু ব্যথা হতে পারে। তো 40 বছরের পরে হাড় ক্ষয়জনিত কারণগুলোই সাধারণত এটা আমাদের ফিজিওলজিক্যাল একটা প্রসেস, বডির একটা নরমাল প্রসেস। জি, অনেকটা তাই। ওই কারণেই ব্যথাগুলো হয়ে থাকে। আর তারপর আরেকটা কারণে হতে পারে যেটা আমরা বলি যে বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশন, যেমন ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অথবা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, অথবা মানে ইনফ্লামেটরি যে কন্ডিশনগুলো শরীরের যে প্রদাহর কারণেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে বা কোমর ব্যথা হতে পারে। তো আমরা ব্রড টার্মে এই হাঁটু ব্যথা বা কোমর ব্যথাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো মেকানিক্যাল পেইন বলি, আর একটাকে আমরা ইনফ্লামেটরি পেইন বলি। সো মেকানিক্যাল পেইন দর্শকদের সুবিধাতে আমি যদি বলি, মেকানিক্যাল পেইনগুলো সাধারণত মানে চলাফেরার সাথে সাথে বেড়ে যাবে, লাইক অ্যাক্টিভিটির সাথে সাথে মেকানিক্যাল পেইনগুলো বৃদ্ধি পায়। কিন্তু ইনফ্লামেটরি পেইনগুলো তার ঠিক উল্টোটা। যেমন ধরেন আপনি রাতের বেলা ঘুমানোর পর সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, তখন তার কোমরের ব্যথা অথবা হাঁটুর ব্যথাটা একটু বেশি থাকে। আবার যখন আস্তে আস্তে সে মুভমেন্ট করবে, তার এই যে প্রদাহটা একটু একটু কমে আসে, ব্যথাটাও কমে আসে, ওগুলোকে আমরা ইনফ্লামেটরি পেইন বলি। সো দুইটা, এই ইনফ্লামেটরি পেইন বা মেকানিক্যাল পেইন, দুইটার চিকিৎসার ধরনও কিন্তু আলাদা। সো আমাদের দেশে সবচেয়ে বেশি হাঁটু ব্যথার আমরা মানে একটা বিভিন্ন ধরনের সমীক্ষায় দেখা গেছে যে মেকানিক্যাল পেইনের কারণেই হাঁটু ব্যথা বা কোমর ব্যথা বেশি হচ্ছে। কারণ আমাদের এই শরীরের যে লোডটা ক্যারি করতেছে, আমাদের শরীরের যে ওজনটা, তার অঙ্গ মানে মোস্ট অফ দ্য ওয়েট ট্রান্সমিট হয় হলো কোমর এবং কি হাঁটুর মাধ্যমে। এই আলোচনাতে আসবো। আমাদের সাথে একজন দর্শক কানেক্টেড হয়েছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি সমস্যা বলুন। আপু, আমার দীর্ঘদিন যাবত খুব মাজা ব্যথা। আচ্ছা, আচ্ছা, আপনার বয়স কত আর ওয়েটটা কত যদি একটু বলতেন? আমার বয়স হচ্ছে 30। ওজন কত? ওয়েট হচ্ছে আপনার 68 কেজি। জি, 80 কেজি। 68 কেজি। ওকে, আপনার কি কিছু জানার আছে ওনার কাছ থেকে? ব্যথাটা কখন বাড়ে, আপনার কোমর ব্যথাটা কখন বেশি হয়? বিশেষ করে যখন মানে সন্ধ্যার পরে বেশি হয়। সন্ধ্যার পর? আপনি যখন দিনের বেলা আপনার বাসার দৈনন্দিন কাজকর্ম করেন, তখন কাজকর্মের সাথে সাথে কি ব্যথাটা বৃদ্ধি পায়? না, আসলে আমার বিশেষ করে বাসায় বসে কাজটা বেশি হয়। বসে থাকলে বেশি হয়। ব্যথাটা কি আপনার কোমর থেকে কোনো পায়ের দিকে ব্যথাটা নামে? অনেকটা পায়ের দিকে একটু অসারতা বা পা ঝিনঝিন করে আসা? এই সমস্যাটা হচ্ছে কিছুদিন যাবত। 15 দিন ধরে এই সমস্যাটা হচ্ছে। আর হাত পাগুলো মানে ফুলে যায়।
পা ফুলে যাচ্ছে। ফুলে যায়। এর জন্য কি কোনো চিকিৎসা নিয়েছেন আপনি? না আমাদের কি আজকে প্রথম ফোন না করেছেন? না এই আপনাদের কি প্রথম জায়গাটা আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকুন, আপনাকে আমরা এখন হেল্প করার চেষ্টা করছি কিভাবে আপনাকে আসলে সমাধান দেওয়া যায়। জি ধন্যবাদ আমরা ওনার জন্য দর্শক কি করতে পারি? আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। তো এই কোমর ব্যথার জন্য সাধারণত আমাদের দেশের মা বোনদের যে সবচেয়ে সাধারণ মানে কমন যে সিনারিওটা, আমাদের হাউসহোল্ড যে দৈনন্দিন কাজকর্মগুলো আমাদেরকে বসে করতে হয়। আপনি কিচেনে কাজ করতেছেন, আপনাকে ঝুঁকে কাজ করতে হচ্ছে, কাপড় ওয়াশ করা অথবা বাসার ফ্লোর ক্লিন করা, সবগুলো কিন্তু আমরা ঝুঁকে কাজ করতেছি। সে এই যে ওভার ইউজের কারণে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, আচ্ছা। মেরুদণ্ডের হাড়গুলোতে বিভিন্ন ধরনের অল্প বয়সী ক্ষয় শুরু হয়ে যেতে পারে। এটা হলো ওভার ইউজ সিনড্রোম। লাইক লাম্বার স্পাইন বলি আমরা, ওই লাম্বার স্পাইনে যদি ডিজেনারেটিভ প্রসেসের কারণে ক্ষয় শুরু হয়, তখন কারণ লাম্বার স্পাইন থেকে আমাদের বিভিন্ন ধরনের যে নার্ভগুলো তৈরি হয়ে এগুলো পায়ের দিকে যায়। তো ওইখানে যদি ওটা আমরা বলি যে অনেকটা মূল শিকড়গুলো পায়ে চলে যাচ্ছে, কিন্তু মূলটা হলো কোমরে। ওই এখানে যদি ডিজেনারেটিভ চেঞ্জের কারণে যে হাড় ক্ষয় হয়ে ওইখানে আবার এটা হলো অনেকটা ওয়্যার এন্ড টিয়ার, লাইক একদিকে ক্ষয় হচ্ছে আবার নতুন করে তৈরি হচ্ছে, তার ফলে বডির অটো প্রসেসে এটা তৈরি হচ্ছে। সো ওইখানে নার্ভগুলোতে অনেক সময় কি হয়, ইমপেঞ্চমেন্ট হয়, নার্ভগুলোতে চাপ দিয়ে রাখে, তখন কিন্তু আপনার এই কাজ করার সাথে সাথে ব্যথাটা হয়। সো এই জন্য আমরা ওনার প্রতি আমাদের ইয়ে হলো অবশ্যই একজন বিশেষজ্ঞ আমাদের চিকিৎসা নিতে হবে, এবং কি ওইটা একটা এক্সরে করে দেখতে হবে যে হ্যাঁ ওই ধরনের কোনো প্রসেস তৈরি হয়েছে কিনা, এবং কি ওনার যে লাইফ স্টাইলটা দৈনন্দিন কাজকর্মগুলোকে একটু চেঞ্জ করতে হবে। লাইক উনি কি যে ঝুঁকে কাজ করতে হবে ওইটাকে একটু মডিফাইড ওয়েতে করতে হবে। বাসাটা ক্লিন করার সময় উনি ঝুঁকে না করে হয়তো বাসাটা আমরা একটা সোয়াব দিয়ে দাঁড়ানো স্ট্যান্ডিং পজিশনে ক্লিন করতে পারি, অথবা ওনার কুকিং এর যে হ্যাবিটটা আছে, লাইক ঝুঁকে মানে কাটা না করে উনি হয়তো একটা সব দিয়ে দাঁড়াইয়ে কিচেনে কাটতে পারে। লাইক লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম কোমরের যে মাংসপেশিগুলো আছে ওই মাংসপেশিগুলোর স্ট্রেংথেনিং করার জন্য কিছু ব্যায়াম করতে আলোচনাতেই হবে। আসবো। আরেকজন দর্শক অনেকক্ষণ থেকে আমাদের সাথে ওইটা আছে। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা বলুন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর ফতুল্লাহ থেকে বলছিলাম নারায়ণগঞ্জ। শুনতে পাচ্ছি, বলুন। আমার এপিজিতেও আমি অনেকবার পেয়েছিলাম, আমার পা দুটো দিন করে হাঁটলে 10 মিনিট মানে পরে আমার বয়ে থাকবে, পরে আমি হাঁটতে পারি। এমন ধরো পা দিন করার জন্য অপুষ বানাই এলাই আমার, তখন যদি আমার পা কাইটে হলে এরকম আওয়াজ পাই না। বুঝতে পেরেছি। আপনার কি ব্যথা বা এই ধরনের কোনো সমস্যা আছে? জি জি, কোমরে ব্যথা আছে, এবং কি আমি একটা এমআরআই করেছিলাম। এমআরআইতে এরা বলে আর্টিটি ইনফেকশন। আর্টিটি ইনফেকশন হলে আমার কোমর ব্যথাটা সচরাচর থাকে না, কিন্তু ওই পাও দিন থাকে, হাঁটতে গেলে পাও দিন করে। আচ্ছা, হার্টিতে যে ইনফেকশন বলেছে এর জন্য কি আপনি কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? এখন কি অবস্থা, এখন কি ভালো ফিল করছেন, নাকি এখনকার সমস্যাটা যদি বলতেন? জি, সমস্যা আমার ওই ওষুধ পাই অনেক খাইছি, পিজি ডাক্তার হচ্ছে কামরুল কামাল। আচ্ছা, এর থেকে আনার পরও আমার কোনো ফল পাই নাই। আর অনেকদিন প্রায় 3 মাস খেলাম। ঠিক আছে। আচ্ছা, আপনি আমাদের আর কিছু জানার? হ্যাঁ, সম্মানিত দর্শক, আপনার এই পা ঝিনঝিন করার সাথে পায়ে কোনো অসারতা বা দুর্বলতা অনুভব করেন কিনা এটা জানাটা খুব জরুরি আমাদের জন্য। পা কি দুর্বল ফিল করেন? মানে ঝিনঝিন করে আমি এই ঝিনঝিন করার সাথে সাথে কি পাটা কি দুর্বল, একটু অবশ অবশ বা দুর্বল লাগে কিনা, হালকা লাগে কিনা? কতদিন ধরে? কতদিন থেকে হচ্ছে? এটা আমার এই বছর তো শীতের দিকে পুরারে শুরু, গত বছর হয়েছিল ওষুধ খাওয়ার পরে কম করে। ঠিক আছে, গত শীত হয়েছিল। ঠিক আছে দর্শক, বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে থাকুন, আপনার প্রবলেমটা নিয়ে এখন কথা বলবো। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম। এই আমাদের দর্শক বলেছেন যে হাঁটার সাথে সাথে পা ঝিনঝিন করে, পাগুলো অসারতায় আসে, এবং কি উনি কিছুক্ষণ হাঁটার পর আর হাঁটতে পারেন না, বসে যেতে হয়, 10 মিনিট পর্যন্ত ওনার বসে যেতে হয়, তারপর আবার একটু পরে বিশ্রামের পর আপনি হাঁটতে পারেন। সো এটা একটা টিপিক্যাল মানে সিমটম অফ দ্য ক্লডিকেশন পেইন, আমরা বলি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্লডিকেশন পেইন বলি। সাধারণত কোমর ব্যথাতে যদি ইন্টারভার্টিবল ডিস্ক যদি থাকে, ইন্টারভার্টিবল ডিস্কের যদি কোনো প্রলাপস হয়, লাইক আমরা এটাকে প্রলাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক বলি, যে লেভেলেই হোক না কেন, ওটা সেম প্রসিডিওর। তখন ওখানকার যে নার্ভগুলো বের হচ্ছে, ওই রেসপেক্টিভ নার্ভে যদি ইন্টারভার্টিবল ডিস্ক চাপ দিয়ে রাখে, তখন একটা টিংলিং, নামনেস, এবং কি পায়ের দিকে যে অসারতাটা অনুভব করবেন, এবং কি উনি কিছুক্ষণ হাঁটার পরে হাঁটতে পারবেন না। হ্যাঁ, এটাকে নিউরোলজিক্যাল ক্লডিকেশন বলে। তো আমি এই দর্শককে বলবো অবশ্যই একজন স্পেশালাইজড নিউরোসার্জন। কারা আসলে এই বিষয়ে এটা ইনিশিয়ালি আমরা দেখব আমাদের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডক্টররা এটাকে অ্যাসেসমেন্ট করবে। এখন কি এটা গ্রেডিংটা কত, লাইক
ডিস্ক প্রোলাপসের আবার 4টা গ্রেডে ভাগ করা যায়। এটা যদি সে হার্নিয়েশন থাকে এবং কি অ্যাট দ্য সেম টাইম ওনার যদি ফোকাল নিউরোলজিক্যাল ডিফিসিয়েন্সি থাকে, যে আচ্ছা। উনি মানে ওনার পায়ের শক্তি একদম কমে গেছে, ওনার পা ফুট ড্রপ হয়ে গেছে, অথবা কনভেনশনাল যে চিকিৎসা পদ্ধতি কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি উনি উন্নত না হয়, ওই ক্ষেত্রে ডেফিনেটলি ওনাকে সার্জারিতে যেতে হবে। সো এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। শুরুতে আমরা ফিজিক্যাল মেডিসিন রিহেবটা আমরা এক্সারসাইজ, ফার্মাকোথেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন এগুলোর মধ্যে চেষ্টা করব। তারপরেও যদি আশানুরূপ ফল না হয়, ডেফিনেটলি ওনাকে এটাকে হয়তোবা সার্জারিতে যেতে হবে। সো আমি বলবো যে হ্যাঁ। একজন নিউরোসার্জনের পরামর্শ নেওয়া উচিত ওনার। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আপনি এই মুহূর্তে একজন নিউরো সার্জারির কোনো স্পেশালিস্ট কোনো ডক্টরকে অবশ্যই একটু দেখে নেবেন, কারণ আপনার সাথে সংশ্লিষ্ট এই বিষয়ে অভিজ্ঞ চিকিৎসককেই প্রয়োজন হচ্ছে। আমরা যে বিষয়টাতে ছিলাম, যে হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে কথা বলছিলাম, আমরা জানি যে বর্তমানে পিআরপি একটা ট্রিটমেন্ট, যেটা কিনা এই ব্যথা সমস্যায় অনেক কার্যকরী একটা কাজ করছে। একটু দর্শকদের উদ্দেশ্যে ডিটেলস একটু জানাতে চাই পিআরপি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। সো পিআরপি, অ্যাকচুয়ালি পিআরপি বলতে আমরা বুঝি প্লাটিলেট রিচ প্লাজমা। তো শরীরের মধ্যে আমরা স্বাভাবিকভাবে যে রক্তকণিকাগুলো আছে, তার মধ্যে অনুচক্রিকা অথবা প্লাটিলেট একটা অন্যতম রক্তকণিকা। এই প্লাটিলেটের বেশ কিছু ধর্ম আছে, সাধারণত ওরা অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে। সো আমাদের শরীরের কোথাও যদি কেটে যায়, তাহলে যেটা হয় এই প্লাটিলেটই প্রধান ভূমিকা পালন করে এই জমাট বাঁধতে সহায়তা করে, কারণ প্লাটিলেটের কিছু গ্রোথ ফ্যাক্টর রিলিজ করার প্রপার্টিজ আছে। সো এই গ্রোথ ফ্যাক্টর রিলিজ করার প্রপার্টিসগুলোকে চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগায়। যেমন আপনি জানেন যে হাঁটুর চিকিৎসায় আমরা এই অতীতে যে চিকিৎসা পদ্ধতিগুলো ব্যবহার করা হতো, এগুলো অ্যাকচুয়ালি কনভেনশনাল ট্রিটমেন্ট বলেন বা সিমটোমেটিক চিকিৎসা। পিআরপির ওই প্রপার্টিসটাকে আমরা চিকিৎসা বিজ্ঞান কাজে লাগাচ্ছে, যেহেতু পিআরপির গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, তার মধ্যে প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এই গ্রোথ ফ্যাক্টরগুলোকে কাজে লাগানো হচ্ছে আমরা অস্টিওআর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে। সো এখানে পিআরপি বলতে বোঝাচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা, কারণ অনুচক্রিকা শরীরে স্বাভাবিক অবস্থা যেভাবে থাকে, বাট আমরা ওই পেশেন্টের মানে যিনি রুগী তার শরীর থেকে আমরা রক্ত নেওয়ার পরে ওইটাকে মেশিনের সাহায্যে একটা প্রসেস করা হয়, ওইখানে আবার স্পেশালাইজড কিছু এক্সপার্টের হেল্প নিতে হয় আমাদেরকে। ওইটাকে আমরা স্বাভাবিক যে অনুচক্রিকার যে রেঞ্জটা সে 1.5 থেকে 3 লক্ষ, কিন্তু প্লাটিলেট রিচ প্লাজমাতে যেটা হবে যে অ্যাটলিস্ট 2 থেকে 3 গুণ বেশি হবে, 2 থেকে 3 কারণ আমাদের গ্রোথ ফ্যাক্টরগুলোকে কাজে লাগাবো। কারণ অস্টিওআর্থ্রাইটিসের যে মেইন ইয়েটা হচ্ছে এখানে তরুণাস্থির যে ক্ষয়টা হয়, আমরা এই জন্য এটাকে ক্ষয়রোগ বলতেছি। তরুণাস্থির ক্ষয়টাকে আমরা যদি রিপেয়ার করতে চাই, প্লাটিলেট রিচ প্লাজমা অথবা অনুচক্রিকার ওই গ্রোথ ফ্যাক্টরগুলোকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর মেইনলি আপনার ম্যাট্রিক্সটাকে, কার্টিলেজের মধ্যে যে ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সটাকে হেল্প তৈরি করতে সহায়তা করে, অথবা অস্টিওসাইট বা কন্ড্রোসাইট যে সেলগুলো আছে, হ্যাঁ, আর ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল যেটা করবে ওখানকার ভাস্কুলারিটিকে, রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দিচ্ছে। আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি সমস্যা বলুন। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি ওই যে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার। জি। আমি আজকে 15-20 দিন যাবত আমার খায় না আপু জ্যাক করতে পারছি না পুরোপুরি। এই বিষয়ে আমি এই কিশোরের ট্যাবলেট এবং আমাদের হাসপাতাল থেকে বড় প্লেট এবং আরেকটা ব্যথা ট্যাবলেট দিয়েছিল, 10 দিন খেয়েছি। এখন হাত অর্ধেক করতে পারি, পুরোপুরি রেড করা যায় না। এই ডায়নাগোতে নামতে মানে যাত্রা করেছো পুরো পেয়েছিলাম। হাতে সমস্যা হয় না, কিন্তু বাথরুমে বসতে পারি না, আর এই যে পা পুরোপুরি রেড করতে পারছি না। এই ডায়নাগোটা আপনি কি কোনো আঘাত পেয়েছিলেন? না, ম্যাডাম আঘাত পেয়ে নেই, কিন্তু জায়গা পাচ্ছি না। আচ্ছা, কিছু জানার আছে? কতদিন ধরে? আর কোনো 15 দিন ধরে উনি বললেন যে 15 দিন কোনো জয়েন্ট কোনো ফুলে গিয়েছে কিনা? আপনার জয়েন্ট কি ফুলে? আমি এক্সরে করেছি, এক্সরেতে একটু নার্ভগুলো একটু ফুলে আছে। আচ্ছা, হ্যাঁ। বয়স কত ওনার? পুরোপুরি পাটা বের করতে পারছি না। আচ্ছা, বয়সটা জানা দরকার। আপনার বয়স কত? আমার বয়স 44 হবে। 44 বছর। ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। জি, 15 দিনের যে ব্যথাটা উনি পেয়েছেন, এর জন্য কিন্তু উনি বলেছেন যে উনি কিছু পেইন কিলার খেয়েছেন। না, ওই ব্যথার সাথে সাথে আরেকটা জিনিস বলেছে, ব্যথার সাথে তো একটু ফুলো, মানে জয়েন্টটা ফুলেও ছিল, জয়েন্ট সোয়েলিং ছিল। সোয়েলিং এর সাথে সাথে যদি ওখানকার জয়েন্টটা যদি ইনফ্লাম থাকে, মানে একটু টেম্পারেচার বেড়ে যায়, ওভারলাইং কন্ডিশন, স্কিনটা যদি একটু লাল হয়ে যায়, তাহলে আমরা সাধারণত এই বয়সে একটা পুরুষদের ক্ষেত্রে আমরা চিন্তা করি প্রথম যেটা একটা মনোআর্থ্রাইটিস, ইনফ্লামেটরি মনোআর্থ্রাইটিস ক্ষেত্রে আমরা গাউটটাকে চিন্তা করি। তারপরে গাউটের সাথে
যে অন্য যে কারণগুলো আছে ওগুলোকেও আমাদেরকে ইয়ে করতে হবে। তো উনি নিশ্চয়ই একজন ডাক্তার দেখিয়েছেন, উনি ইটুরিকক্সিব নিয়েছেন। তো ইনিশিয়ালি আমরা পেইনফুল কন্ডিশনগুলোতে ব্যথা থাকে, দ্যাট মিনস ডেফিনেটলি এখানে আর্থ্রাইটিস আছে, ব্যথা এবং কি ফুলে গেছে। সো আর্থ্রাইটিসে অবশ্যই একটা এনএসএ দিতে হবে, আর কিছু ওয়ার্কআপ করতে হবে, লাইক ওনার কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর সিআরপি, ইনফ্লামেটরি মার্কারগুলো দেখতে হবে, সিরাম ইউরিক অ্যাসিডগুলো দেখে ওনার অন্যান্য একটা আমরা এক্সরে করবো, অবশ্যই এক্সরে করে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছতে হবে। পৌঁছার পর আমরা ওই নির্দিষ্টভাবে ওই চিকিৎসা পদ্ধতিটা নিতে হবে। তো আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনি ইটুরিকক্সিব খাচ্ছেন, যদি ইটুরিকক্সিবে আপনার ব্যথা কমে যায়, এটা কন্টিনিউ করতে, ব্যথা এটাই কন্টিনিউ করেন, আর অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার কনসালটেন্টের সাথে আবার পরামর্শ নেন, পরীক্ষাগুলো করে পরবর্তী প্ল্যানের জন্য যে পরবর্তী চিকিৎসা পদ্ধতিটা কি হবে। মানে আমরা যেটা বুঝতে পারলাম যে দর্শক, আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরটা ঠিক আছে, যদি এভাবে ভালো হয়ে যায় তাহলে ঠিক আছে, আরো কিছু ফার্দার ইনভেস্টিগেশনও কিছু প্রয়োজন হতে প্রাথমিক পারে। কারণটা বের করে নিতে হবে, যেটা কি কারণে ওনার এই হঠাৎ করে জয়েন্টটা ফুলে গেল, কোনো ইনফ্লামেটরি কন্ডিশন, এটা গাউট হতে পারে, অথবা এই পুরুষদের যেটা হয় অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস অথবা স্পন্ডলোআর্থ্রাইটিস, মানে প্রাইমারি কোনো কারণ আছে কিনা। যদি সবগুলো আমরা নেগেটিভ পাই, ধরে নিব হ্যাঁ হয়তো অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্টের কারণেও কিন্তু এরকম ব্যথা ফুলে যেতে পারে আর কি। জি, আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আমরা যে আলোচনাটাতে ছিলাম গুরুত্বপূর্ণ একটি কথা আমি বলছিলাম পিআরপি নিয়ে কথা বলতেছি। পিআরপি হলো একদম আমরা যে কনভেনশনাল যে চিকিৎসা পদ্ধতি হাঁটুর জন্য, যেগুলো কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট। আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন, ব্যথা ভালো হয়ে যাচ্ছে, গুড ডেজ এন্ড ব্যাড ডেজ। হয়তো আপনার যে কয়েকদিন 14 দিন ব্যথার ওষুধ খেলেন, 14 দিন ভালো থাকলেন, ব্যথার ওষুধ বন্ধ হয়ে গেল, আবার হয়তো 2 সপ্তাহ পরে ব্যথা শুরু হয়ে গেল, পার্মানেন্ট কোনো সলিউশন হলো না। সো আমাদের এই জন্য আমাদের ফোকাসটা যে আর্টিকুলার কার্টিলেজ বা হাইল্যান্ড কার্টিলেজ যে ড্যামেজটা হচ্ছে, ওই ড্যামেজটাকে আমরা রিপেয়ার করার জন্য ওখানে প্লাটিলি রিচ প্লাজমাটাকে সরাসরি আমরা টার্গেটেড লেশন বলি, আমরা একদম ফোকাল কার্টিলেজ ড্যামেজ, মানে যেই কার্টিলেজটা যেখানে যে কম্পার্টমেন্টে, লাইক হাঁটুর 2টা কম্পার্টমেন্ট থাকে, একটা মিডিয়াল কম্পার্টমেন্ট আর একটা আমরা বলি ল্যাটারাল কম্পার্টমেন্ট, মানে ভিতরের দিক বাইরের দিক। যদি ভিতরের দিকে বেশি ড্যামেজ থাকে, আমরা ওই প্লাটিলি রিচ প্লাজমাটা মেশিনের সাথে যেভাবে প্রসেস করার পর আমরা আল্ট্রাসাউন্ড মেশিন আছে, হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড মেশিন বলে এটাকে, ওই আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে আমরা সরাসরি ওই জায়গাটাতে এটাকে ইন্ট্রোডিউস করব, প্লাটিলি রিচ প্লাজমা। এবং ইন্ট্রোডিউস করার পরে কিন্তু একটা প্ল্যান থাকে, একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, আমরা কীভাবে প্লাটিলি রিচ প্লাজমাটা হাঁটুতে দিব, তারপর দেওয়ার পরে কতদিন বিশ্রামে থাকবে, এবং দেওয়ার পরবর্তী কীভাবে একটা প্ল্যান, এটাকে আমরা টোটাল একটা রিহে প্ল্যান বলি। সো এই রিহে প্ল্যানটা আমাদের ফিজিওথেরাপিস্টরা একটা প্রোটোকল আকারে আমরা তৈরি করে থাকি, এবং ওই প্রোটোকল অনুযায়ী আমরা পেশেন্টকে চিকিৎসা পদ্ধতিটা দিব। তার মাধ্যমে লাইক পিআরপি যেদিন দিব, তার পরবর্তী 3 দিন একদম কমপ্লিট রেস্টে থাকবে। কমপ্লিট রেস্ট বলতে রিলেটিভ ওয়ার্ক, হয়তো ওরা জাস্ট টয়লেটে যাওয়া, ওই পর্যন্ত, আর ওই সময়টাতে শুধুমাত্র কিছু রেঞ্জ অফ মোশন হাঁটুর এক্সারসাইজ করবে। তারপর 1 সপ্তাহ পরে যাওয়ার পর আমরা তার হাঁটুর ব্যথার যে কারণগুলো আছে, যেমন শুধু ব্যথা হলে আমরা যেটা করি, আমরা কিন্তু ওই জয়েন্টটাকে সাধারণত ইউজ করি না। যখনই আপনি ইউজ না করবেন, তখন কি হবে, গ্রাজুয়ালি ওই জয়েন্টের চারপাশের যে মাংসপেশিগুলো আছে, যে লিগামেন্টগুলো আছে, ওই লিগামেন্টগুলো কি হবে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, যখন দুর্বল হয়ে যাবে তখন কিন্তু ওই লিগামেন্ট বা মাংসপেশিগুলো আগের মতো আর কাজ করতে পারবে না, তার নর্মাল যে কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। সো ওইটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি পিআরপি দিচ্ছি হলো হাইল্যান্ড কার্টিলেজটাকে নতুন করে তৈরি করার জন্য। অ্যাট দ্য সেম টাইম হাঁটুর চারপাশে যে মাংসপেশিগুলো আছে, যে লিগামেন্টগুলো আছে, আমাদেরকে ওই লিগামেন্টগুলোকেও অ্যাড্রেস করতে হবে। কিভাবে আমরা অ্যাড্রেস করব, আমরা ওই পেশেন্টকে একটা প্রপার এক্সারসাইজ প্রোগ্রাম দিব, যে হ্যাঁ কোয়াড্রিসেপস মাসেল বলি আমরা, তারপর পিছনের দিকে হাঁটুর ব্যাকের মাসেলগুলো যেগুলো আছে, হ্যামস্ট্রিং মাসেল, ওই হ্যামস্ট্রিং মাসেলটাকে আমরা অনেকের ক্ষেত্রে একটু টাইট হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, ওইটাকে আমরা রিল্যাক্স করি। কোয়াড্রিসেপস মাসেল স্ট্রেংথেনিং একটা এক্সারসাইজ দেই, এবং কি আপনারা এক্সারসাইজগুলো, হ্যাঁ আমরা এক্সারসাইজগুলো শিখিয়ে দিই, পেশেন্টকে ডেমনস্ট্রেট করে দেই ওইভাবেই, এবং কি একটা প্রোটোকল বলে যে দিনে কয়বার করবেন, সকালে কতক্ষণ করবেন, রাতে কতক্ষণ করবেন, এবং কি কয়টা সেশন করবে, সপ্তাহে কতদিন করবে, ওটা একটা প্রপার আমরা একটা গাইডলাইন দিয়ে দিই। এবং কি সাথে সাথে পেশেন্টের এক লাইফস্টাইল যে চেঞ্জেস, আমরা প্রথম দিকে ছিলাম যে লাইফস্টাইল চেঞ্জেস, যে কী কাজগুলো উনি অ্যাভয়েড করবে, উনি কি সিঁড়ি স্টেয়ার ক্লাইম্বিং, লাইক সিঁড়ি বেয়ে উঠবেন কিনা, যদি সিঁড়ি বেয়ে ওঠার সময় ওনার কোন হাঁটুটা আগে দিয়ে উঠবেন, বা নামার সময় কিভাবে নামবেন, ওনার প্রেয়ারটা কিভাবে করবে, ওনার হাউসহোল্ড অ্যাক্টিভিটিসগুলো কিভাবে করবে, ওভারঅল এইগুলো সম্পর্কে আমরা একটা বিশদ একটা পেশেন্টকে অ্যানালাইসিস করে তাকে একটা গাইডলাইন করে দেন। এটা হলো ইন্ডিভিজুয়াল আর কি, লাইক এই জন্যই বলা হয় রিহ্যাবিলিটেশন, অথবা এটা হলো একটা কাস্টমাইজড প্রসিডিওর, অথবা টেইলর মেড, মানে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করার পর ওনার কি লাগবে, ওই অনুযায়ী আমরা একটা ট্রিটমেন্ট প্রোটোকল দিব। আচ্ছা, একটু আসতে চাই, অনেক দর্শকের মনে হয়তো এই প্রশ্নটা আসছে যে পিআরপিটা আমরা কোথায় নেব, বা কার কাছে গেলে এই ট্রিটমেন্ট আমরা পাবো। আচ্ছা, সো পিআরপি অ্যাকচুয়ালি পিআরপি প্লাটিলি রিচ প্লাজমা, এটার তৈরি করার যদি আমি বলি একদম বেসিক এই কাজটা হলো ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট, ওনারা এই কাজটা করবেন। এখন এই তৈরি করতে এটা কয়েকটা প্রসিডিউর হয়, এটা আপনার ধরেন মেশিনের সাহায্যে করা যায়,
হ্যাঁ, অটো অ্যানালাইজার মেশিন আছে, ওইটার সাহায্যে করা যায়। আবার আরেকটা আছে টু স্টেপ প্রিপারেশন। টু স্টেপ প্রিপারেশনটা আপনার ম্যান মেড, হ্যাঁ, একটা এক্সপার্ট থাকবে, ইন্ডিভিজুয়াল এক্সপার্ট, উনি এটা তৈরি করবেন। আচ্ছা, কিন্তু সাজেস্ট করবেন আপনারা এবং তাকে হেল্প করবেন হ্যাঁ, মানে এটা হলো একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ওনারা পেশেন্টরা আপনার কাছে আমাদের কাছে আসবে, আমরা ওনাদের হেল্পটা নিব। আপনারা যারা ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসক আছেন তাদের কাছে যাবেন। আমাদের কাছে আসবেন, আমরা ওই পিআরপি প্রিপারেশনের জন্য যে লজিস্টিকটা দরকার, একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমরা ওনাদের হেল্পের মাধ্যমে তৈরি করে নিব। তারপর যে হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড মেশিনের সাহায্যে আমরা পিআরপিটাকে ওই যে নির্দিষ্ট যে জয়েন্ট ড্যামেজ ওই হাঁটুতে আমরা প্রয়োগ করব। প্রয়োগ করার পরে যে ট্রিটমেন্ট প্ল্যানটা, যে এক্সারসাইজ অথবা যে রিহ্যাব প্ল্যান, ওইটা আমরা একটা করে দিব এবং কনজিকিউটিভ ফলো আপটা আমাদের মধ্যে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। আমার দর্শকরা আপনার মাধ্যমে অনেকগুলো ইনফরমেশন পেল। আপনাকে অনেক ধন্যবাদ, এমনকি বৈশাখী টিভি টেলিভিশন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি এমনকি দর্শক যারা কষ্ট করে ফোন করেছেন এবং আমাদের কথা শুনেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। যেতে যেতে যে কথাটা বলছিলাম যে হাঁটু এবং কোমর ব্যথায় যারা ভুগছেন, নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন যে পিআরপি ট্রিটমেন্টটা মোটামুটি এখন আধুনিক ট্রিটমেন্ট এবং এই বিষয়টা আসলেও কার্যকরী হচ্ছে। তাই এই বিষয়টা আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন বা আপনারা চিকিৎসকের সাথে কথা বলে দেখতে পারেন। মূলত এটাই ছিল, এই ইনফরমেশনটা জানানোই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, ঠিক একই সময়ে একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।